আজকের দ্বিতীয় প্রশ্নটি করেছেন, উনি নাম প্রকাশে অনিচ্ছুক। একজন গৃহবধূ বলছেন, আজ থেকে প্রায় 11 বছর আগে একটি অ্যাফেয়ারের মাধ্যমে আমার বিবাহ হয়েছিল। আমি একটা ভালো আদর্শ পেয়েছিলাম, সদ্গ্রন্থও পড়েছিলাম, কিন্তু তখন নানা পারিপার্শ্বিক চাপে বিবাহ করে ফেলি 24 বছর বয়সে। কিন্তু আমার স্বামীর একাধিক অ্যাফেয়ার পরবর্তীকালে ধরা পড়ে। বিগত 7 বছর ধরে দেখছি আমাকেও অনেক ক্ষেত্রে অপমানিত হতে হচ্ছে, অর্থাৎ অপমান করা হয়। তবুও আমি সহ্য করে চলেছি। আমাকে বাচ্চার জন্যও বলা হচ্ছে, অনেকেই বলছে বাচ্চা হলে নাকি সব ঠিক হয়ে যাবে। বর্তমানে আমি কিছুটা আগের থেকে আর্থিকভাবেও সচ্ছল, একটি জব করছি। বর্তমানে আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, আর্থিকভাবে কিছুটা সচ্ছল। এখন আমার করণীয় কি? কোনোভাবে কি এই সম্পর্ককে প্রেমপূর্ণভাবে বাঁচানো যেতে পারে না? দেখুন, প্রশ্নের মধ্যে কিছু গোলমাল আছে। না, আমার বুদ্ধিতে ঠিক আমি বুঝতে পারলাম না। যদি সদ্গ্রন্থ আদর্শ পেয়েই থাকেন, যা আপনি বলছেন, কেউ তবে এমন ব্যক্তির কোনো সম্পর্ক বা যোগাযোগ থাকা রিলেশনকে কিভাবে অ্যাফেয়ার বলা যেতে পারে? ধরুন, আমি ধরে নিচ্ছি আপনি আদর্শ বা সদ্গ্রন্থ পেয়েছে, ঠিক আছে? তাহলে আপনি এমন একজন ব্যক্তি যে আদর্শবান এবং সৎ জীবন কাটাচ্ছেন, কারণ গ্রন্থ তো টাইম পাসের জন্য আপনি পড়েননি। তাহলে আপনি একজন সৎ এবং আদর্শবান ব্যক্তি হলে আপনার জীবনটা যদি সেই রকম হয়, তাহলে এই অ্যাফেয়ার শব্দটা ঠিক ভালো দেখায় না। ওকে তো প্রেম বলতে হবে, ওকে তো সততা বলতে হবে, ওকে তো শ্রদ্ধা বলতে হবে। ওই সম্পর্ক তো পূজ্য সম্পর্ক, কারণ আপনি সৎ। তো আপনার সাথে তো মিথ্যাবাদী এবং যেসব বলছেন এগুলি হওয়ার কথা নয়, কারণ আপনার কাছে যে সৎ তার কাছে তো ছাঁকনি আছে ছেঁকে নেবার। তাকে কি করে অ্যাফেয়ার বলছেন? তাকে তো সৎ সঙ্গ বলতে হবে। সৎ ব্যক্তি তো সতেরই সঙ্গ করবে, এবং 11 বছর থেকেছেন বলছেন। আর 24 বছর বয়সে, তখন আপনি খুব একটা বাচ্চাও নন। আপনি ডেলি ফুলের বাগানে যান, ও গায়ে আষ্টে গন্ধ কিভাবে হয়ে যায়? তার মানে সদ্গ্রন্থ অনলি শুনে শুনেই যা একটু বলে দিচ্ছেন আর কি। যারা জীবনে বসে বসে নানা বই পড়ার ফ্যাসিনেশন করেছে, অথচ জীবনে ইমপ্লিমেন্টেশন কিছুই নেই, তারা জানুন, সবাই জানুন তারা। না, আপনি কিছুমাত্র বোঝেননি, বেকার যাচ্ছে আপনার টাইম। শুধু শুধু মিথ্যা একটা অহংকার নিয়ে রেখেছেন যে আমি অমুক আশ্রমের দীক্ষিত, তমুক আশ্রমের সাথে জড়িত, আমি এনাকে পড়ি, আমি রবীন্দ্রনাথকে পড়ি। সব ফালতু ফ্যাসিনেশন করছেন আপনি। কি প্রমাণ? আপনি রোজ নিয়ম করে বই পড়েন, অথচ ভয়, দুশ্চিন্তা, ভবিষ্যতের আশা, যন্ত্রণা, আসক্তি এসব চলেই চলেছে আপনার জীবনে। এটাই প্রমাণ যে আপনার বই আপনি কিছুমাত্র বুঝতে পারেননি। দুটো একসাথে চলতে পারে না। যদি আর দ্বিতীয় জিনিস হতে পারে, 2 নম্বর রিজন হতে পারে, নাহলে ওই বই ঠিক নেই, ভুল বই চুজ করেছেন। কারণ আপনি ব্যক্তি এই রকম যার দ্বারা ভুল বই চুজ হবে। আমাদের কমেন্ট বক্সে সবাই কমেন্ট করতে চলে আসে, টোটকার বই, হ্যানার বই, ত্যানার বই, ওই যোগীরাজ কি বলেছেন, তমুক বাবাজি কি বলেছেন। কিন্তু তাকে জিজ্ঞেস করলে সে গীতার 4টে শ্লোক ঠিক মতো বলতে পারবে না। আবার কেউ কেউ বিশিষ্ট সম্প্রদায়ের এমন গীতা পড়ে চলে আসবে, ওর থেকে কোনো নাটক নভেল পড়াও বেশি ভালো। অন্ততপক্ষে তার মধ্যেও কিছু বাস্তবের ছোঁয়া থাকে। তাহলে দুটো জিনিস দাঁড়ালো, না হয় আপনি জীবনে ইমপ্লিমেন্ট করার মতো ব্যক্তি নয়, এবং না হয় ওই ভুল বই আছে।
দুটোর মধ্যে একটা, এবং দুই ক্ষেত্রেই তীর আপনার দিকে যায়। কারণ আমরা যেসব পড়ি শুনি, আমরা যেসব কাজ করি, সেগুলো সব আমরা যেমন অ্যাকর্ডিংলি করি। অহংকার যেমন কমফর্টেবল ফিল করে সেই হিসাবে করি, আমরা তেমনই বই সিলেক্ট করি। যদি গীতা, উপনিষদ, মহাভারত এমন গ্রন্থ হয় অথচ জীবন একই রইল, তবে আপনি কিছু বোঝেননি, বা যা বুঝছেন তার ও জীবনের কোনো যোগ ঘটাতে পারেননি। এই কাজই গুরু করে, কারণ যদি আপনি তা পারতেন তবে সিলেকশন আপনার এমন হতো না। আরেকটা জিনিস বলেছেন বিয়ের কথা, তো আমি ব্যাপারটা বুঝি না। বিয়ের মতো এমন একটা ক্রুশিয়াল ডিসিশনে সবাই এরকম ল্যাডবারে কী করে হয়ে যায়? সে যাকেই বিয়ের কথা বলা হবে সে আগেই লজ্জায় মুখটা নিচু করে নেয়, আর মুখে একটা কোণে, ঠোঁটের কোণে হাসি চলে আসে। কি করব মহারাজ, বাড়িতে খুব প্রেশার দেয়। সমাজের মধ্যে 50% পুরুষ স্ত্রী যেন প্রেশারেই বিয়ে করে, আর সব কাজ তারা নিজের ইচ্ছায় করে। তারা ফুচকায় লঙ্কাটাও নিজের ইচ্ছা মতো নেয়, শুধু বিয়ের সময় তারা বড্ড হেল্পলেস হয়ে যায়। আপনি এখানে বলছেন যে তখন নানা পারিপার্শ্বিক চাপে। কি পারিপার্শ্বিক চাপে? জোর করে পাশে বর এনে বসিয়ে দেওয়া হয়েছিল, হাত পা বেঁধে মাথায় সিঁদুর দেওয়া হয়েছিল আপনার, আর তাও দেওয়া হলেও আপনাকে বাধ্য করা হয়েছিল, আপনাকে খাঁচায় রাখা হয়েছিল যে আপনি সেখানে আনন্দে বসে 11টি বছর কাটিয়ে দিন। কীভাবে আপনারা চাপে, ধাক্কায়, ঠেলায় এসব করে নেন? আমাকে তো চাপ দিয়ে ঘর থেকেও বের করা যায় না। সবাইকে দেখি, কাউকে তার বাবা বিয়ে দিচ্ছে, কাউকে বড় দাদা বিয়ে দিচ্ছে, কাউকে বোন। সবার দায়িত্ব যেন বিয়ে দিতেই, একে অপরের সাথে বেড শেয়ার করার সঙ্গিনী খুঁজে নিতেই, একে অপরের জন্য একটা ক্লাস আনতে, আর তাদের বিভিন্ন রকমভাবে সাপোর্ট দিতেই আমরা দেহ ধারণ করেছি। আমাদের দায়িত্ব। আর মেয়েদেরও দেখেছি 50% তো আগে বললাম, কম বললাম, তাদের তো বিয়ে হয় না, তাদেরকে তো বিয়ে দেওয়া হয়। কোনো মেয়ে বিয়ে করতে চায় না, যেন বড় গর্হিত মনে হয়। শুধু হাসির মাধ্যমে তারা বুঝিয়ে দেয় যে হ্যাঁ কবুল হ্যাঁ। অ্যাজ ইফ তাদের কোনো ইচ্ছাই নেই। এখানে তো আপনি বলেছেন অ্যাফেয়ার হলো আপনার অ্যাফেয়ার, আপনার পছন্দ, আর বিয়ে অন্যের চাপে, পারিপার্শ্বিকতার চাপে। এই কী করে হয়ে গেল? আপনার সিদ্ধান্ত ছিল না? আজকালকার দিনে তো বাড়ির লোকেরাই অ্যাফেয়ার ঘটানোর জন্য পাঠায়। খুব খুশি মেয়ে কারোর সাথে অন্ধকার গলিতে দাঁড়িয়ে থাকে। এসব চালাকি করে কোনো লাভ নেই। বলুন না বুঝেই নিজের পাকামিতে যৌবনের ধাক্কায় কর্ম করেছি। অ্যাটলিস্ট বেসিক অনেস্টি রাখুন। বাসনা কামনার জ্বালায় করেছি। যদি বলেন সমাজ ভুল শিখিয়েছে, তবে সদ্গ্রন্থগুলো কি করেছিল? ঝাঁট দিচ্ছিল আপনার সাথে। এগুলো তো এই সমাজেই ছিল। এই যে আমাকে শুনছিস, আমিও তো এই সমাজেই আছি। আর এই কথা তো বলবেনই না যে মহারাজ আপনাকে যদি আগে পেতাম। কয়েক ডজন লোক আমাকে এই কথাটা শুনিয়ে দিয়ে গিয়েছে। অ্যাজ ইফ আমাকে এখন পেয়ে আপনার জীবনকে আপনি স্বর্গ বানিয়ে ফেলছেন। এটা শুনছেন, সিদ্ধান্ত নিন। যদি এটাই মনে করেন যে আগে কাউকে পাননি সেজন্য বুঝতে পারেননি, ভুল হয়েছে, তাহলে এখন এক বিন্দু হেজিটেশন আপনার মধ্যে কী করে থাকে ঠিক করার জন্যে? যদি আজকে আপনি হেজিটেট করেন, তাহলে আজ থেকে যদি 10 বছর আগেও আমাকে পেতেন, কি 15 বছর আগেও আমাকে পেতেন, সেম হেজিটেশন করতেন। এখন তো তবুও জ্বালায় পড়ে আমাকে শুনছেন বলে দু কথা শুনলেও শুনে নেবেন। আর তখন তো রং রূপ আর রসের মেলা চলছিল, তখন থোড়াই শুনতেন আমাকে। আর ধাক্কা খেয়ে খুব মনে হয়, তাও মনে হয় কোথায়? আমাদের ধাক্কাও তো ধাক্কা নয়, আমরা পুরো মেডিকেল টিম দাঁড় করিয়ে দেখেছি চোট লাগলে, যন্ত্রণা লাগলে আমাদের কিওর করার জন্য। একটার নাম টিভি, একটার নাম মোবাইল, একটার নাম ফেসবুক ফ্রেন্ডস।
আরেকটার নাম পার্টি, আরেকটার নাম সাজগোজ, সব রেডি আছে আমাদের চারিদিকে। এই সদ্গ্রন্থগুলো কি তখন আপনাকে কোনো সত্য কথা বলেনি, সংযমী হও বলেনি, জীবনের উদ্দেশ্য কি বলেনি? এইসব কথা কি কখনো আপনি শোনেননি? যদি বলেন প্রকৃতির ধাক্কা, তবে একটি কথা বলবো, তাহলে আপনি মানুষ নন, পশু। পশু তো দেখুন, এখানে আপনি বলেছেন আপনার হাজব্যান্ডের চারিত্রিক সমস্যা ইত্যাদির কথা, তো পশুর কিসের চরিত্র? কুকুর আর গরু থোড়াই দেখে যে কার সাথে সে সেক্সুয়ালি ইন্টারকোর্স করছে, মিটিং করছে। পশু তো পশু। তবে আপনিও নিশ্চিন্ত থাকুন, আর চিন্তার কি আছে? প্রকৃতি মানে পশু, মানুষ যদি হয়তো চেতনার কথা বলুন। পশু কি অপমান বোঝে নাকি? ছাগল ঘাস খাবে, আপনি গিয়ে তাকে গালাগালি দিন, তার কিচ্ছু এসে যায় না। সে আপনার হাত থেকে যদি একটু ছোড়া থাকে আরও খেয়ে নিয়ে চলে যাবে, আপনার গালাগালি সে শুনবে না। তাহলে তার অভিযোগের জায়গাই থাকলো না। না, 24 বছরে নিজের পছন্দেই বিয়ে করেছেন, যদি 14 হতো তাহলে একটা কথা ছিল। কী কথা? অন্যে বিয়ে দিয়ে দিয়েছে। অন্যের কথায় আপনি চুড়িদারের রঙটাও সিলেক্ট করেন নাকি? ইয়াররিংস তো নিজের স্টাইল হিসাবেই কেনেন, সেখানেও তো এরও তার সাজেশান নেন না। তবে বিয়ে কিভাবে করে ফেললেন? বলুন, নিজের ভুল সিদ্ধান্ত ভোগ করছি, এতে অন্তত একটি পথ খুলে আসে। কারণ এতে আপনি বদলান, আপনি পরিস্থিতিকে বদলাতে চান না। যখনই আপনি বলেন যে এই জিনিসগুলি এমন হয়ে গিয়েছে, আমি তো ঠিকই আছি, আপনি বেসিক মিথ্যা কথা বলেন। কারণ আপনি যেমন থাকেন, আপনার পরিস্থিতি আপনার সামনে ঠিক তেমনভাবে অর্থবহ হয়ে ওঠে। যখন আপনি বেসিক সততায় আছেন যে আমি ভুল ছিলাম, তাই আমার পরিস্থিতি ভুল হয়েছে, তখন হ্যাঁ, এবার কিছু বলা যেতে পারে। বলছেন একাধিক অ্যাফেয়ার্স, স্বামীর ক্ষেত্রে বলছেন অবৈধ সম্পর্ক। আমাকে বলুন, এর ভিত্তি কী? অবৈধ কাকে বলে? দেহ সুখ দেওয়া নানাভাবে, যদি এটা অবৈধ হয় তবে তো সবাই অবৈধ কাজই করছে, কারণ পুরো জগৎ তো দেহের সুখের জন্যই নানা চেষ্টা করছে। যৌনতার কেউ যদি দাস হয় তবে সে খারাপ, সে দেহমাত্র হয়ে বাঁচছে, বুঝলাম। এই জন্য সে খারাপ যে সে দেহমাত্র হয়ে বাঁচছে। আপনি কি বলবেন যে যে যৌন সুখের জন্য একজন ব্যক্তি পাগল হয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, সে খুব ছোট, এবং যে দিবারাত্র একজনের সাথে যৌনতায় মত্ত হয়ে আছে সে খুব উন্নত? একটি অ্যাভারেজ স্বামী স্ত্রীর মধ্যে তো এটাই চলে বিয়ের পর থেকে। এখন বিয়ের পর থেকে কি বলি, যতদিন হয় ততদিনই কল্যাণ। একজন বাইরে গিয়ে কারোর দেহ সঙ্গ করছে, একজন, দুজন, চারজন, যা ইচ্ছা বলুন আপনি, সে ঠিক যেই বৃত্তির দ্বারা চালিত হচ্ছে, আরেকজন তার বাড়িতে দিবারাত্র এই করছে। সিনেমাতে দেখেছেন না? কত গান এইভাবে সিনেমাতে হিট হয়ে গিয়েছে। দরওয়াজা বন্ধ কর লো, মে হ্যাঁ কাহু ইয়া না কাহু, তুম মুঝকো রাজামন্দ কর লো। এর থেকে বেশি পশুত্ব আর নোংরামি কি হতে পারে বলুন? তাহলে আমি স্বামী স্ত্রীকেই বা বৈধতা কীভাবে বলি? এই জন্যই বিবাহ। আর আপনি বিবাহের কথা বলছেন, যদি বিবাহর ভিত্তিই থাকে যৌনতা, আপনি বাঁচাতে কি চাইছেন? আপনার স্বামী নেশা করলে আপনি একটু অসুবিধা করতেন। 99% পুরুষ মানুষ সিগারেট, গুটখা, কিছু না কিছু নেশা করে, এবং তাতে লিটারালি তাদের স্বামীর দেহের ক্ষতি হচ্ছে। বুকে টার জমছে, ক্যান্সার হতে পারে, যে কোনো সময় মৃত্যু হতে পারে, একদম লিটারালি মেডিকেলি দেখানো যেতে পারে। তাতে তো কখনো শুনিনি যে আমার স্বামী প্রচুর পরিমাণের নেশা করে, মানে সিগারেট বিড়ি খায় বলে বা মদ খায় বলে ডিভোর্স হয়ে গেছে। মদ খেলে তবু হয়েছে, সিগারেট বিড়িতে তো মোটেই হয় না। কিন্তু যে যৌনতা সে বাইরে করে এসেছে, তার জন্য হাজারটা ডিভোর্স হয়, কেসের পর কেস পেন্ডিং হয়ে আছে, না স্ত্রীর দিক থেকে না পুরুষের দিক থেকে। অর্থাৎ রোজগার করে না বলে সেক্ষেত্রেও ডিভোর্স হয়ে যায়। অর্থাৎ মূল জিনিস দাঁড়াচ্ছে কাম এবং কাঞ্চন, এটাই আধার হয়ে গেছে বিবাহের। আমার স্বামী ধার্মিক নয় বলে মোটেই ডিভোর্স হয় না,
আমার স্ত্রী সৎসঙ্গ করে না বলে মোটেই ডিভোর্স হয় না, সত্য কথা বলে না বলে মোটেই ডিভোর্স হয় না, ঘুষখোর আমার স্বামী সেই জন্য মোটেও ডিভোর্স হয় না, যদি ঘুষের টাকাতে প্রচুর পরিমাণের সুবিধা পাওয়া যায় তো জীবনযাত্রা র্যাম্পাট চলতে থাকে। অর্থাৎ ভিত্তি দাঁড়িয়ে গিয়েছে কাঞ্চন, মেয়েদের দিক থেকে বেশিরভাগ, আর ছেলেদের দিক থেকে দেহ, মেয়েদের দিক থেকেও তাই, দুটোই বলা চলে। এদিক থেকেও কাম কাঞ্চন চাই, ওদিক থেকেও কাম কাঞ্চন চাই। তাহলে বলুন আমি বিবাহকে বৈধ কিভাবে বলি? চেতন জীব সে যদি দৈহিক কামনা এবং সুবিধার দাস হয়ে থাকে তাহলে আমি তাকে বৈধ কিভাবে বলি? আচ্ছা ছেড়েও দিন এই দিকটা, দেহের সুখের জন্য চেষ্টা অবৈধ। কেন অবৈধ? কারণ আপনি চেতনা হয়ে আপনাকে থাকতে হবে, দেহ হয়ে থাকা আপনার অকর্তব্য। কিন্তু যদি যৌনতা অবৈধ হয় বিভিন্নভাবে, তবে বর্তমান ইউথ ইভেন আপনার অ্যাফেয়ার বিফোর ম্যারেজ বৈধ কিভাবে হলো? আপনি যখন কারোর হাত ধরে ঘুরছেন তখন তা বৈধ কিভাবে হলো? বরং কেউ যদি বেশ্যাগামীও হয়, খারাপ দিকেও যায়, সেখানে বেসিক সততা আছে, ভাই টাকা দেব, কাজ করব, বেরিয়ে চলে যাব। কিন্তু যেগুলো অবৈধ সম্পর্ক বলেন, বা যেই সম্পর্ক আপনি বৈবাহিক জীবনের ভিতরে চলতে থাকে, পারিবারিক জীবনের মধ্যে চলতে থাকে, তার মধ্যেও তো এই প্রমিসটাই থাকে যে আমি আমার স্ত্রীর সাথে থাকবো না, তোমার সাথে থাকবো। ওর মধ্যে তো আরও বেশি মিথ্যা বসে আছে, মিথ্যা প্রতিশ্রুতির ফরমান চলে সেখানে। পয়সা দিয়েও যদি কেউ যৌনতা করে নেয় তবুও তার মধ্যে সততা আছে, ভাই পয়সা দিয়েছি, এই নাও, তুমি এই নাও। কিন্তু যখন আপনি কারোর হাতে হাত দিয়ে ঘুরে বেড়াতেন বিয়ের আগে, অথবা একটি অ্যাভারেজ পুরুষ বা স্ত্রী যখন বিবাহ বহির্ভূত যেই সম্পর্কের কথা আপনি অবৈধ বলছেন এমন সম্পর্কে লিপ্ত হয়, সেখানে শুধু মিথ্যাই চলে, একটার পর একটা মিথ্যা। এই তো ভ্যালেন্টাইন্স ডে আসবে, গিয়ে দেখবেন না হাতে হাত দিয়ে কত বড় বড় প্রতিশ্রুতি চলছে। ওই ছেলেটা কি মেয়েটা কি জানে না যে আমরা মিথ্যা কথা বলছি? তাহলে অবৈধ তো সব, আপনি বৈধতা কাকে দেবেন? প্রত্যেক অল্টারনেটিভ ছেলে এবং মেয়েরা জানে তারা যে প্রমিস তাদের লাইফ পার্টনার বানাবে বলে একজনকে করছে, তার মধ্যে যে বেসিস দাঁড়িয়ে আছে তাদের প্রতিশ্রুতি দেওয়ার, তোমাকে আমি এই করে দেবো, এইখানে আমরা চলে যাব, এই কাজ আমরা করছি, এই মুহূর্তে আমি এই কাজ করি, এই বাইকটা আমার আছে, বাড়িতে বাবা বকছে, মেয়েরা এসে বলছে। আপনারা কি জানেন না আপনার 90% মিথ্যে কথা বলছেন অন্যের অ্যাটেনশন গ্রো করার জন্য? বলুন তাহলে এটাও কেন দেহকে সুখ দেওয়ার জন্য বেশ্যাবৃত্তি নয়? সমীক্ষা বলছে 14 বছর এজে অ্যাভারেজে কোনো ছেলে মেয়ে বর্তমান দিনে আর ভার্জিন থাকে না। বলুন তাহলে কিভাবে বলি যে বিয়ের আগে ওই পুরুষ আর স্ত্রী বৈধ জীবন কাটাচ্ছিল এবং ওই বৈধতা নিয়ে তাদের বিবাহ হয়েছিল, এবং বিয়ের পরে কিছু করে নেব অবৈধতা তো তারা আগেই শুরু করে দিয়েছিল, শুধু আপনি এই অবৈধতার ভিড়ে জায়গা করতে পারেননি বা কেউ করতে পারেনি, সেই জন্য চেঁচাচ্ছে। বলা হচ্ছে ব্যাপারটা যে মিথ্যার ভিড়ে আমার সুযোগ কেন নেই। ধরেও নিলাম এমন কিছু হয়তো ছিল না কারণ, তবু আকর্ষণের কেন্দ্র কি ছিল? দেহই তো, বস্তুগত কিছুই তো। তবে তো আপনার বিবাহ তো অবৈধতারই ফল হলো। যদি দেহকে কেন্দ্র করে, অর্থকে কেন্দ্র করে আপনি বলবেন না না প্রেম, আমরা কিছু বুঝতাম না, একে অপরের প্রতি অন্ধ ছিলাম, কিচ্ছু নয়, শুধু শুধু ভাষণা এবং হরমোনের খেলা, আর কিচ্ছু ছিল না ওর মধ্যে, থাকলে তার এই ফলাফল হতো না। এবং যদি সত্যি এত উচ্চতায় প্রেম থাকতো তাহলে এই অবৈধ সম্পর্কে আপনি অবৈধ বলতেনই না, কারণ আপনাদের সম্পর্কে ভিত্তি অনেক উঁচু হতো। আপনি বর্তমানে বলছেন জব করছেন, ওকে আর্থিক স্বাবলম্বন বলে, ওকে নিজের পায়ে দাঁড়ানো বলে না। হ্যাঁ, অর্থ অবশ্যই, বিশেষ করে সকলের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে তো বটেই, যে স্বাবলম্বী হবার একটি মাধ্যম। আমি যে এত কথা আপনাকে বলছি
ভাববেন না যে আমি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আছি। আমি আমাদেরই জীবনের কিছু সত্যতা খুলে রাখতে চাইছি, যেইগুলোকে আমরা ভুলকে ঠিক বলে আসনে বসিয়ে দিয়েছি এবং তারপরে বলছি ফলাফল ভুল কী করে হলো। কাঁঠাল গাছের মধ্যে নিচে আম গাছের ট্যাগ লাগিয়ে দিয়েছি, তারপরে বলছি কাঁঠাল কেন হচ্ছে। আমি ওইটাকে সরানোর চেষ্টা করছি। আমরা বহু ভুল জিনিসকে ঠিক বলে বসে আছি, ওই জন্য যখন ভুলের ফলে ভুল বেরোচ্ছে না, আমাদের মনে হচ্ছে ঠিকের গাছে ভুল কি করে লাগলো, আম গাছে কাঁঠাল কি করে হলো। ওটা কাঁঠাল গাছই ছিল, শিখেছিলে, নিজেকে পড়িয়েছিলে, সমাজ পড়িয়েছিল যে ওটা আম গাছ। আমি ওইটাকে খুলে ধরার চেষ্টা করছি। আমাদের কাছে শুধু প্রশ্ন আছে, বলুন মহারাজ আমার আম গাছে কাঁঠাল কেন হলো, আমার কি ভুল। কোনোভাবেই আপনি পড়েছেন যে রিলেশনকে কি বাঁচানো যায় না? আপনি যেন বলছেন কোনোভাবে এই গাছে কি আম ধরানো যায় না? ধরুন আপনি বর্তমানে জবটা করছেন, যদি এই জবটা টিকিয়ে রাখতে আপনাকে মিথ্যা কথা বলতে হয়, ঘুষ দিতে হয়, অন্যকে সরিয়ে দিতে হয়, কাজ না করে হয়তো আপনি লাভ নিচ্ছেন। এখন তো চারিদিকে ওমিক্রন চলছে, ওয়ার্ক ফ্রম হয়ে গিয়েছে, প্রাইভেট কোম্পানিজগুলো ছাড়ছে না, কিন্তু খুব ভালোই কাজ না করে চারিদিকে এখন যেরকম প্যাকেজেস সরকার দিয়ে দিয়েছে তাতে আর কারো কাজ করার প্রয়োজন নেই, টাকা নেওয়ার জন্য সবাই একদম রেডি হয়ে বসে আছে। তাহলে বলুন, যদি দেহকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য আপনি বিভিন্ন মিথ্যার সহায়তা নিচ্ছেন, অবৈধতার সহায়তা নিচ্ছেন, কেউ ঘুষ নিচ্ছে, কেউ তোলাবাজি করছে, তাহলে বলুন এগুলোও কেন অবৈধ নয়? সেই তো দেহের জন্যই করেছে। হাতের জন্য, অন্ত্রের জন্য, কিডনির জন্য, ব্রেনের জন্য আর লিঙ্গের জন্য কি পার্থক্য আছে করার মধ্যে? আমরা বড় কামুক মানুষ, এই জন্য নির্দিষ্ট জিনিসকেই আমরা অবৈধ বলি, কারণ বৈধতা আমাদের ওই ক্ষেত্রেই চাই, প্রিজার্ভেশন আমাদের ওই ক্ষেত্রেই চাই, আর বাকি যা হোক চলুক। আমাদের মধ্যে চেতনার কোনো স্থান নেই। তাহলে বলুন, একজন যে সঠিক কাজ না করে অফিস থেকে ফিরে আসে, একজন যে শুধু কাজই করছে, কিসের জন্য করছে? যাতে টাকা আসে, টাকা দিয়ে দেহের সুখ হয়, তাহলে সেও কি অবৈধ নয়? ঘুরে ফিরে তো সেই দেহের জন্যই করছে। তাহলে একজন যদি তার দৈহিক সুখ দিতে এদিক ওদিকে কারোর সাথে গিয়ে, যাকে আপনারা নটঘট বলেন, তা করেছে, তাকেই শুধু অবৈধ কেন বলছেন? এই কারণেই তো বলছেন না যে সে বলেছিল একজনের সাথে প্রতিশ্রুতি দিয়ে যে আমি শুধু তোমারই হয়ে থেকে যাব। দেহের স্তরে কোন কালে এটা হয়েছে? দেহ বোঝে না, নেল কাটারে নেল কাটতে হয়, মনে পড়ে গেল কারণ আমার নখ কাটতে হবে। কতগুলো নেল কাটার আপনি বদলেছি, নখের কিচ্ছু যায় আসে না, বুঝুন ভালো করে। আমি বলছি না সব কিছুকে অবৈধ বৈধ এইসব করে দাও, আমি দুটোই বলছি না। নখ জানে না কোন নেল কাটার কাটছে, কান জানে না কোন বার্ডস তার মধ্যে ঢুকছে, দেহ জানে না কোন সাবান, কতগুলো সাবান তাতে লাগানো হচ্ছে। বুঝুন, দেহের স্তরে বৈধতা অবৈধতা হয়ই না। সম্পর্ক যদি চেতনার স্তরে দাঁড়ায় তাহলেই বৈধতা অবৈধতার প্রশ্ন। চেতনার স্তরে দেহ হয়ে বাঁচাই অবৈধ, আর দেহের স্তরে অবৈধতার প্রশ্নই করবেন না, সব বৈধ। পশুর সমাজে সব বৈধ হয়ে যায়, ছাগলে পান খাচ্ছে আর বাঘে ছাগলকে খাচ্ছে, সব বৈধ, কিচ্ছু এসে যায় না। কে কার সাথে শারীরিক সম্পর্ক করছে কিচ্ছু এসে যায় না। গরিবের খেতে ঢুকে শুয়োর সব নষ্ট করে দিয়েছে, কিচ্ছু বৈধ অবৈধর প্রশ্ন নেই। দেহের স্তর এইরকম স্তর, জগতের স্তর এইরকম স্তর, এই বিভৎস খেলা। এখানে কি প্রেম খুঁজছেন? শুধু দেহের রাসায়নিক চঞ্চলতার ভিখারি যে অবৈধ তা নয়। দেহ তো দেহ। আমরা বলি পর্ন দেখা খারাপ, একদম খারাপ, আমি একদম সমর্থন করছি না। তাহলে বলুন, যখন বস আসে তখন খুশি করতে, তোষামত করতে, উঠে দাঁড়িয়ে হিহি করে হেসে দেওয়া, তার সামনে নিজেকে বড় হিসাবে রিপ্রেজেন্ট করা, নিজের মিথ্যা গুণগাথা গাওয়া, বা যত অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে এদের দেহের অঙ্গ সঞ্চালন যখন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন, বিশিষ্ট অঙ্গ সঞ্চালন, মেয়েদের দিকে সিক্স প্যাক আর ছেলেদের দিকে নির্দিষ্ট কোনো কোনো স্ত্রী অঙ্গ যখন দেখছেন, পর্নই কেন খারাপ? এটি পর্নের থেকে কোন অংশে কম?
আপনি যখন বসের কাছে কিছু সুযোগ সুবিধার জন্য দাঁড়িয়ে থাকেন, যে ইনক্রিমেন্ট হয়ে যাবে, টাকা হয়ে যাবে, আপনি সেই দৈহিক সুবিধার জন্যই ঝুঁকে পড়েছেন কোথাও। আমরা যে সিনেমাগুলো দেখি সেগুলি পণ ছাড়া আর কি, শুধু সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। অঙ্গভঙ্গি, দেহ সঞ্চালন, ভ্রু সঞ্চালন, হাত নাড়ানো, সম্পূর্ণ বডি ল্যাঙ্গুয়েজ একটা 3 ঘন্টার পর্ন মুভি ছাড়া কিছু নয় বর্তমানে যা চলে, যাকে আমরা সিনেমা বলছি। তার কাতারে কাতারে পর্ন না থাকলে সেই ফিল্ম হিট হয় না। আর যদি না থাকে, ওরকম সরাসরি কিছু হাবে ভাবে বলে দেওয়া হবে, কথার মাঝখানে গানের মধ্যে এমন কিছু বলে দেওয়া হবে, পোশাকই এমন করে দেওয়া হবে যে আপনার পর্ন দেখাটার দরকার পড়বে না। যখন এগুলি দেখেন তখন বলুন, এদেরকেও, এই অ্যাক্টারদেরকেও পর্ন স্টার কেন বলা হবে না, বেশ্যা কেন বলা হবে না? দেহকে দেখিয়েই তো তারা খাচ্ছে। ম্যাগাজিনের উপরে, রেলওয়ে স্টেশনের ধারে এইসব ম্যাগাজিনগুলো বিক্রি হয়, যেগুলোকে পিন লাগিয়ে বিশেষ করে ঝুলিয়ে রাখা হয়, দেখুন গিয়ে ভালো করে। চারিদিকেই অবৈধতাই চলছে। আমি কেনই এত কথা বলছি? এই কারণে বলছি, আপনি যেটুকু অবৈধ বলছেন সেটুকুনি অবৈধ নয়, পুরো জগৎটা দেহের স্তরে চলছে এবং তা অবৈধতাই চলছে। কোথাও চেতনার গুণ দেখছেন? চেতনার গুণ কি? দয়া, ক্ষমা, পরহিতব্রত, শান্তি, সন্তোষ দেখতে পাচ্ছেন নাকি কারোর জীবনে? যেই চেতনাকে ছোট করে দেহকে মুখ্যতা দিচ্ছে, সে অবৈধ সম্পর্কে লিপ্ত। সমস্যা হলো এই মাপদণ্ডই আমাদের নেই। আমরা মানুষ কম, রটানো টিয়া পাখি বেশি, আমরা যন্ত্র বেশি। সমস্যা এটা নয় যে আপনার হাজব্যান্ড কি করছে, কারণ জগতের 99% লোক এইভাবে অথবা অন্যভাবে সেই একই কাজ করছে। সমস্যা আপনি কি মাপদণ্ডে জীবনকে দেখতে চাইছেন, কি মাপদণ্ডে জীবনকে দেখতে হয় তা জানেন না। যৌনতাই বিবাহের ভিত্তি হয়ে গেছে। একজন স্ত্রী সব মেনে নেয় এক্সেপ্ট ফিজিক্যাল ইন্টিমেসি অন্য কারোর সাথে। স্বামী ঘুষখোর হোক সমস্যা নেই, মিথ্যাবাদী হোক সমস্যা নেই, নেশাখোর হোক সমস্যা নেই, নিচ থেকে নিচ কাজ করে কোনো সমস্যা নেই, হীন থেকে হীন জীবন কাটাচ্ছে কোনো সমস্যা নেই। যদি সে সেক্সুয়ালি লয়াল থাকে, স্ত্রী বলে যাই হোক আমাকে বড় ভালোবাসে। এই আমাদের মাপদণ্ড। আমরা হয়েই আছি জনিদেশ, হয়েই আছি লিঙ্গ। এখানে অনেকে এসে দেখবেন কমেন্ট বক্সে হয়তো চিৎকার করে দেবে, আপনি এইসব বিষয়ে বড় বেশি কথা বলেন, আপনার মনে এইসব আছে। আমার মনে কেন, পুরো সমাজে এইরকমই হয়ে আছে, তাই বলতে হচ্ছে। নিয়ে আসুন না আমার সামনে, শ্বেতাশ্বতর উপনিষদ আলোচনা হচ্ছে আপনার সাথে। কিন্তু এইখানেই আপনি যেই প্রশ্নগুলি করছেন, ঠিক এই প্রশ্নতেই 99% দায়িত্ব নিয়ে বলছি, আমার সমাজ ফেঁসে আছে। 99% আমার সমাজ ফেঁসে আছে। তা বলুন আমি না বলে করি কি? এখানে আপনাদের সামনে, ক্যামেরার সামনে এখন বসে বলছি, এখানে এসে তাই চলে। এই যে এতক্ষণ ধরে আপনাদেরকে ধাক্কা দিতে হচ্ছে, এর কারণ যদি আপনাদেরকে একবার ওই চেতনার বইগুলোর সামনে নিয়ে যেতে পারি, একবার ওই চেতন পুরুষদের, জীবন দ্রষ্টাদের সামনে নিয়ে যেতে পারি, ধাক্কা দেওয়া ছাড়া কোনো উপায় নেই। তাই এত কথা বলতে হচ্ছে, আপনাদেরকে আয়না ধরাতে হচ্ছে। আমরা নিজেকে এত ছোট, অপমানিত করে রেখেছি এবং ওটাকে এমন জাস্টিফাই করে দিয়েছি, সে নিজেই জানে না যে সে এক মাংসপিণ্ড হয়ে, 5 থেকে 6 ফিটের একটা মাংসপিণ্ড হয়ে বাঁচছি আমরা। ও আমরা বলছি একে যে সুযোগ সুবিধা দেয়, যে স্পেসিফিক মাংসের, অর্থাৎ নির্দিষ্ট অংশের মাংসের, আমি আর বারবার রিপিট করছি না, সুযোগ সুবিধা দেয়, সেই মাত্র আমার আপন, এবং এর পথের যে বাধা তা অবৈধ, তা খারাপ। বুঝুন আপনার বৈধতা অবৈধতার ভিত্তি কি হয়ে আছে। পুরুষও তাই। আপনি সহ্য করেননি, আপনি সুবিধাকে উপেক্ষা করতে পারেননি, সামাজিকতাকে উপেক্ষা করতে পারেননি, এবং সামাজিকতাও বললে ভুল হবে, ভৌতিক সুবিধাকে উপেক্ষা করতে পারেননি। আপনি বাইরে থেকে কি আরো অপমানিত হবেন?
এত বড় অপমান আমরা নিজের সাথেই নিজে করে রেখেছি যে আর অপমানের কিছু বাকি থাকে না। প্রথমেই রেডি হয়ে আছি, একটা অপমানিত জীবন কাটাচ্ছি, তারপরে বলছি আমাকে অপমান করে দিয়েছে। আপনি যেই ভিত্তিতে কথা বলছেন, যা চাইছেন, আমরা বুঝছি না যে সেটাই সবথেকে বড় অপমান। তাতে আবার বলছেন বাচ্চাকে কি বলবেন? তোর জগতে আসার কারণ কি? তোর জগতে আসার কারণ প্রেম নয়, আমাদের সেক্সুয়াল সেটেলমেন্ট, চান্স মারছিলাম, তুই মাধ্যম ছিলি। বেড়াল ধরতে গেলে মাছ দেখাতে হয়, আমি নিয়ে এসেছিলাম মাছ হিসাবে তোকে জগতে। মাছ ধরতে গিয়ে এই মাছটি কে ছিল মা? বলি তোর বাবা। বারবার এর ঘরে ওর ঘরে গিয়ে মুখ মারতো, তাই আমি একটা পার্মানেন্ট মাছ নিয়ে এসেছিলাম, বারবার দেখাবো আর তাকে বের করতে দেবো না। একেই বলে সন্তান। বড় পবিত্র জিনিস এগুলো। বলবেন নিজের সন্তানকে যে কীভাবে সাংসারিক এবং ভৌতিক মজা যাতে আমার কিরকিরে না হয়ে যায় তার চেষ্টা করছিলাম, এবং সেই ছেলেই হোক বা মেয়ে, সে টুম্পাই হোক বা গুলুই হোক। আমার গুলুর আসার কারণ কি? আমার গুলুর আসার কারণ আমার যাতে মজা কিরকিরে না হয়ে যায়, এই জন্য তোকে জগতে আনলাম। বলতে পারবেন এটা? সেটা একটা প্রাণ, সেটা একটা চেতনা, তাকে সম্মান দিন। এই যারাই এবং অসম্মানীয় কথা বলছে, আপনাকে হাতটা তো নেই নাকি? একটু হাতটা তো চলতে পারে। স্ত্রী কই মাছের কাঁটা কি শুধুমাত্র রক্তে মাখার জন্য নাকি? মাঝে মাঝে তো কাঁটা মারতেও তো পারেন। এইরকম ভ্রান্ত মূল্যবোধ প্রেশার তো দূরস্থান বলছে কি করে আপনার সামনে? আপনার নির্দিষ্ট কিছু প্রাইভেসি আছে কি নেই? আপনি বলছেন আপনার স্বামী বাইরে গেছে তাই সে অবৈধ। আপনার বাচ্চা উৎপাদনের কথা যখন জগতের বিভিন্ন লোক আপনাকে বলতে পারছে, আপনি কতখানি নিজের চারিত্রিক সৌন্দর্য রাখতে পারছেন, এটা তো সবথেকে গর্হিত কথা। আপনি সন্তান জগতে আনবেন কি না আনবেন এই বিষয়ে কেউ কথা বলে দিয়ে যাচ্ছে কি করে? আমরা বলি না সন্তান ঈশ্বরের দান, সেটা তাদের জন্য যেই পিতামাতা ঐশ্বরিক জীবন কাটাচ্ছে, অবশ্যই তাদের ঐশ্বরিক জীবনের ফল, যেমন ঠিক চন্দ্রমণি এবং ক্ষুদিরামের ঐশ্বরিক জীবনের ফল গদাধর চট্টোপাধ্যায়, শ্রীরামকৃষ্ণদেব। কিন্তু আমরা যে পশুর জীবন কাটাই, আমরা পশু থাকবো আর আমাদের ছেলে ঐশ্বরিক ফল হয়ে যায়, কিভাবে হয়? এইরকম কারণেই 1/3 বাচ্চা আজকাল জন্মাচ্ছে জগতে, আর বাকি হাফ জন্মায় আনকনসিয়াসলি, ভুল হয়ে গেছে। চেতনার প্রতি সম্মান রাখুন। কোনোদিনও কিছু ঠিক হবে না। দ্বিতীয় মাথা খোঁড়ার জন্য আপনি দেওয়াল নিয়ে আসছেন। এতদিন একটি দেওয়ালে মাথা খুঁড়ছিলেন, এরপরে নতুন দেওয়াল আসবে এবং আমি গ্যারান্টি দিচ্ছি এটাই ঘটবে। বাচ্চা এসে যে পরিমণ্ডল পাবে, তাতে কি সে হেলদি হবে আপনি মনে করছেন? পিতা মাতাই যেখানে ভয়ঙ্করভাবে অসুস্থ, সেই জন্য এই ভুল তো করতেই যাবেন না। এখন বলছেন কি করবেন? দেখুন, বিয়ে না করার 100টা তো কারণ হতেই পারে। আমার যা পরিস্থিতি, আমি বিয়ে না করার 100টা কারণ দিয়ে দেব। আপনি পরিষ্কারভাবে নিজের বিয়ে করার 2টো ভ্যালিড রিজন বলুন আমাকে, 2টো, যে এই কারণে একদম ভ্যালিড আমাদের বিবাহ। নিজের পায়ে দাঁড়ানো একে বলে? রোজগার করা, আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া, তা ঠিক, কিন্তু তা স্বাধীনতা নয়, স্বনির্ভরতা নয়। হাজারভাবে আন্তরিক পরনির্ভর থেকে আপনি টাকা আর্নও করতে পারেন। তাই তো করছে এই এত যে পুরুষ দেখছেন টাকা আর্ন করছে, এরা স্বনির্ভর নাকি? কিন্তু এটা ভাববেন না যে টাকা আর্ন করাই নির্ভরতার শেষ কথা, টাকা আর্ন করাই স্বাধীনতার শেষ কথা, এমন একদম ভাবতে যাবেন না। হ্যাঁ, স্ত্রী যেই জীবন কাটায়, অ্যাভারেজ স্ত্রী, তাদের হাতে একটিও পয়সা থাকে না। ফলে জগৎ যেহেতু পয়সাকে খুব গুরুত্ব দেয়, চারিদিকে অর্থই প্রয়োজন, সেই জন্য তাদের হাতে স্বাধীন হওয়ার জন্য, বুক তুলে বাঁচার জন্য অর্থের কিছুটা প্রয়োজনীয়তা আছেই, নো ডাউট আছে। কিন্তু এটা নির্ভর করে এর উপর নির্ভর করে না যে আপনি টাকার কি ব্যবহার করবেন। হতে পারে আপনি নতুন নতুন বন্ধন কিনতেই আপনার টাকা ব্যবহার করছেন, কিসে ইনভেস্ট করবেন এটা তো নির্ভর করবে আপনার উপরে। আপনি ছুরি কিনতে ইনভেস্ট করবেন না নতুন নতুন শিকল কিনবেন? যখন ব্যক্তি জেলের আসামি হয়ে বাঁচছে, তখন তার গয়না ড্রেস কেমন হবে?
শিকল আর ওই স্ট্রাইপ দেওয়া সাদা জামা। তো নতুন নতুন ওই পোশাকই আপনি কিনতে থাকবেন। আগে নিজেকে নিয়ে ব্যস্ত হন, খুব দরকার এই সময় আপনার বা আপনার মতো যারাই আছে, আগে নিজেকে নিয়ে ভাবতে শুরুন। নিজেকে নিয়ে মানে নিজের দেহ নিয়ে নয়, নিজেকে নিজের আত্মগরিমা মনে করতে শুরু করুন। নিজের বুদ্ধির শোধন চাই, কোনো উন্নত সঠিক মূল্যবোধ এবং উঁচু কিছু লক্ষ্য দিন, জীবনকে একটা মিশন দিন। এই করতে জীব হিসাবে আপনি জন্মাননি, আপনি স্ত্রী তো পরে, দেহের কয়েকটা অতিরিক্ত মাংসপিণ্ডের জন্যই আপনি স্ত্রী মাত্র নন, আপনি জীব। ভিতরে কাম ক্রোধ লোভ ভয় আছে তো, পূর্ণতার প্রতি ইচ্ছা সন্তোষের ইচ্ছা আছে তো, হাঁকপাকানি আছে তো, তার মানে আপনি মানুষ। কেউ গালাগালি দিলে, কেউ বকে দিলে আপনার দুঃখ হয় তো, আপনি মানুষ। আগে মানুষের স্তরে যান, স্ত্রী হওয়ার থেকে নিজেকে বাঁচান। স্ত্রীদেরকেই বলছি, নিজেদেরকে স্ত্রী হওয়া থেকে বাঁচাও। তোমরা নিজেদেরকে স্ত্রী বানিয়ে যতখানি নিজেকে যন্ত্রণা দিয়েছো, এর থেকে বড় যন্ত্রণা আর কিছু হতে পারে না। কারণ স্ত্রী শব্দটা ভ্রষ্ট করা হয়েছে। যাবতীয় দুর্বলতা, যাবতীয় বিধি নিয়ম, যাবতীয় নিষেধ, যাবতীয় ছোট থাকা এই স্ত্রী নামকে কলুষিত করেছে। তোমরা এই রকম স্ত্রী থেকো না, জীব হয়ে যাও। জীব ব্রহ্ম এব না পরো, কি পুরুষ কি স্ত্রী, এই স্তরে আগে আসুন। তারপর তো ব্রহ্মতত্ত্বের কথা বলতে পারি, তারপর তো এগিয়ে দেওয়ার কথা বলতে পারি, তারপর তো প্রেমের কথা বলতে পারি। প্রেম তো ওই স্তরেই হয়। যখন বুঝতেই পারছেন সম্পর্কের মধ্যে না সম্মান আছে না কৃতজ্ঞতা আছে, তবে কেন এমন সম্পর্কে আটকে থাকা? কি করেছে অবৈধ না অবৈধ ওইসব গল্পে আমি বলছি না। সম্মান, এর কোনো স্থূল রূপ নেই। কৃতজ্ঞতা বোধ, সম্প্রীতি, এর কোনো বাহ্যিক মাপদণ্ড নেই যে এমন এমন করলে তবেই চলবে, তাহলে তা স্থূলের দাস হয়ে গেল। সূক্ষ্ম কখনো স্থূলের দাস হয় না। যদি সম্পর্কের মধ্যে কোনো সূক্ষ্মতাই নেই, তাহলে কেন এই রিলেশনকে টিকিয়ে রাখা? যখন রিলেশনের আধারই হয়ে গেছে দৈহিক এবং পারিপার্শ্বিক চাপ, তখন তার মধ্যে স্বতঃস্ফূর্ততা ছিল না। আর স্বতঃস্ফূর্ততাই একমাত্র আত্মা। বলছেন কিভাবে সম্পর্ককে প্রেমপূর্ণ হয়ে বাঁচবেন? গোড়ায় কি প্রেম ছিল? প্রেম কাকে বলে? যা মার্গ সাহিব মিলে প্রেম কাহাবে সোয়ে। যেখানে একে অপরকে পূর্ণতা দেওয়ার ইচ্ছা, যেখানে একে অপরকে মুক্তি দেওয়ার ইচ্ছা, যেখানে একে অপরকে এগিয়ে দেওয়ার ইচ্ছা, পায়ের শিকল হওয়ার ইচ্ছা নয়, ভবপাড়ের তরির কাঠ হয়ে যাওয়ার ইচ্ছা, এত দূর ত্যাগ, তাকে প্রেম বলে। অবশ্যই প্রেম হতে পারে এবং হয়, কিন্তু তা কি ছিল? যেখানে সম্পর্ক দাঁড়িয়েই আছে ভৌতিক লাভ অলাভের উপরে, তাকে দিব্যতা কিভাবে দেবেন? তবে যদি রিয়েলি জীবনকে বুঝে থাকেন, তাহলে অসম্ভব কিছু নয়। যদি উইজডম পেয়ে থাকেন, তবে তার নিজের প্রিয়জনকে দিন, কিন্তু অনন্ত ধৈর্য, প্রেম, দৃঢ়তা চাই তার জন্য। কিন্তু যদি বাধ্যতা, ব্যক্তি স্বার্থ নিহিত থাকে, নিজেকে খুব শার্পলি জাজ করবেন। কিন্তু আমি যে এই অনন্ত প্রেমের গান গাইছি, তা অনন্ত প্রেম না বেশি প্রেমকে ঢেকে রেখে, নিজের স্বার্থকে ঢেকে রেখে নিজের একই অহংকারের স্টোরিকে চালিয়ে যাবার খোরাক, যে আমি তোমার কল্যাণ করছি কারণ তোমাকে ছাড়া আমার দিন কাটে না, আমার রাত কাটে না, এরম যেন না হয়। যদি হয় তবে তা আসক্তি। আসক্ত ব্যক্তি হয়ে, আসক্ত কেউ হয়ে আপনি যাই করবেন তা আপনার যন্ত্রণা বয়ে আনবে। যদি সত্যই উইজডম পেয়ে থাকেন, তাহলে আপনি মুক্তি দেবেন এবং মুক্ত হবেন অ্যাট এনি কজ। আর যদি আসক্ত হয়ে আড়াল নিতে চান, কারণ মহারাজ বলে দিয়েছে ধৈর্য ধরে তাকে বোঝাতে হবে, কিন্তু নিজেকে জিজ্ঞেস করুন আমি কেন বোঝাচ্ছি? ওঠার ইচ্ছা আছে? যদি ওঠার ইচ্ছাই থাকে আর একজন উঠবেই না, তাকে কামড়ে কেন পড়ে আছি? চেষ্টা করুন, চেষ্টা করতে কোনো হানি নেই। কিন্তু যদি দেখেন গলায় কলসি বেঁধে ডোবার মতো সিচুয়েশান এসে গিয়েছে, কলসি খুলে ফেলে দিন। প্রথমে চেষ্টা করুন কলসির জল ফেলে দিয়ে কলসিকে ধরেই বাঁচতে, কিন্তু রিস্কি। তো দূর পাকা সাঁতারু হন, তাহলে খুব ভালো কথা। আপনি যে আরও ডুববেন তার প্রমাণ কি? দেখুন, এই সমস্যা যদিও যায়, তবুও খুব কম ক্ষেত্রেই পুরোপুরি সর্ট আউট হয়। বহুদিনের অভ্যাস কাটানো খুব মুশকিল হয়ে যায় যদি ব্যক্তি তৈরি না থাকে।
তবু যদি দেখেন যে এই সমস্যা কমে গিয়েছে এবং দেখবেন ওই জাতীয়ই অন্য কোনো যন্ত্রণা জীবনে চলতে থাকবে, তাহলে জানবেন ব্যক্তি বদলায়নি। এবং আপনিও যদি বিভিন্ন ছুতোয় ঘুরে ফিরে একজন ব্যক্তিকে কামড়ে বেঁচে থাকার বাহানা খুঁজছেন, আজকে এই মঠে, কালকে ওই আশ্রমে, পরশু ওই বইতে, তারপরে ওই টোটকাতে, তারপরে বুঝিয়ে মারামারি চলছে, ঝগড়াঝাটি, আজকে অশান্তি, অর্থাৎ আপনার চিন্তার কেন্দ্রই যদি দেখেন যে একটি ব্যক্তি এবং একটি পরিস্থিতিকে চেঞ্জ করা হয়ে আছে, তাহলে জানবেন এই যন্ত্রণা শেষ হওয়ার নয়। সেই ক্ষেত্রে ড্রপ ইট, ধুকে বাঁচা চলতে থাকবে। না হলে সমস্যা হয়েছে ক্যান্সার, আপনি চিন্তিত ইউরিনাল ইনফেকশন নিয়ে, ভাবছেন এটা ঠিক হলেই অলোক হয়ে যাবে, কিন্তু আরও 30টা সিমটমস দেখা দেবে। দেহ হয়ে বাঁচলে তার নানা সাইড এফেক্ট আছে। যদি সত্যই প্রেমপূর্ণ জীবন চান, তবে চেতনার প্রেমিকা হয়ে বাঁচুন। তাকেই নিজের প্রেমিক বলুন যে চেতনার প্রেমে আছে। দুজনেই আত্মার দাসী, এইভাবে বাঁচতে হয়। দুটো পথ, যদি পারেন, এত ক্ষমতা থাকে, এত উইজডম থাকে যে নিজেকে তুলে তাকেও তুলতে পারবেন, আমি বলবো ওয়েল অ্যান্ড গুড, চালিয়ে যান। এক্সে ভালে দো, আর একজন আসবে সত্যের ঘরে। আর যদি দেখেন যে আরেকজনকে দেহের স্তরে তুলব কি, তাতে আমিই ডুবে যাচ্ছি, অথবা আমার নিজের ভিতরের চালাকি এখনো যায়নি, তাহলে রেসপেক্টেড ডিস্টেন্স করে নিন, সরে আসুন। এই ভিত্তিতে সম্পর্ককে দেখতে হবে। এই মাপদণ্ডে মাপুন যে আপনি জ্ঞান, পুণ্য, বিবেক এই হিসাবেই সম্পর্ককে দেখছেন, না ধারে ধারে ঝিনিঝিনি মিষ্টি অন্য কোনো ইন্দ্রিয় সুখের গল্প আছে। যদি দেখেন যেই মাপদণ্ডে দুজনেই ঠিক চলছেন, তাহলে জীবনে স্থান দিন। যদি বর্তমান সম্পর্ককে তেমন ছাঁচে ঢালতে পারেন, ভালো, দুজনেই চেতনার আত্মার পূজারী। আর যদি তা না সম্ভব হয়, তো কিসের অপেক্ষা? শুরু করুন নিজের থেকে। রোজগার করছেন, এবার সঠিক ইনভেস্টমেন্ট করুন। যা পড়েছিলেন অথচ বোঝেননি, তা এবার বুঝুন। এইভাবে শুরু করুন। জীবন সুযোগ দিয়েছে, তার ব্যবহার করুন। ধাক্কা কম বয়সে আসা, আপনার বয়স হার্ডলি, আপনি যেমন বলছেন 24 আর 11 যদি হয়, 35 বছর, এমন কিছু বয়স হয়ে যায়নি, এখনও মাথার চুলে হয়তো পাক ধরেনি, চেষ্টা করে যান, কিন্তু সময় নষ্ট নয়। অ্যাঙ্কার ফেলে নৌকা টেনে কোনো লাভ হবে না। এই অ্যাঙ্কারের নাম হলেন আপনি নিজে। আপনি হলেন সেই অ্যাঙ্কার, তাকে খুলুন। পুরো এনার্জি দিন অ্যাঙ্কার খুলতে। নদীর গতি নিয়ে, নৌকার গতি নিয়ে চিন্তা করবেন না। এরম সুযোগ সবাই পায় না। জীবনে এমন ধাক্কা যা ভাবতে বাধ্য করবে। বুদ্ধিমানের দুঃখ জীবনের জিজ্ঞাসা নিয়ে আসে, এবং জিজ্ঞাসার সমাধানে করতে গিয়ে সে দেখে যে জিজ্ঞাসার কারণ সে নিজেই। এই জিজ্ঞাসার সমাধান করে দেওয়াই সব থেকে বড় প্রেমতা, সব থেকে বড় দান। গিফট হ্যাম্পার জানুন জীবনের এটা, যে আপনি কম বয়সেই এই সুযোগ পেয়েছেন। আমি এই ঘটনাকে মোটেই দুর্ভাগ্য হিসাবে দেখছি না, আপনার সৌভাগ্য হিসাবে দেখছি। শিখুন জীবন কীভাবে বাঁচতে হয়, বৈধতা কাকে বলে, অবৈধতা কাকে বলে। আগে মাপদণ্ড ঠিক করুন। দাঁড়িপাল্লায় গোলমাল আছে, জিনিসের বাটখারা আর জিনিস মিলছে না তা নয়, দাঁড়িপাল্লায় গোলমাল। আগে দাঁড়িপাল্লা ঠিক করুন। কি ক্রাইটেরিয়াতে নিজেকে, সমাজকে, সম্পর্ককে, কর্মকে বাঁচতে হয়, এটা শিখে যান। এরপর থেকে আর আপনার দুদিকের জীবনের, যাকে আমরা ভারসাম্য বলি, তা বিঘ্নিত হতে পারবে না, কারণ সন্তুলনই জীবন।